তো আমরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো শিবরাত্রিতে মন্দিরের প্রিপারেশন কিরকম রয়েছে। তারকেশ্বর কলকাতার আশেপাশে যে সমস্ত হিন্দু ধর্মীয় পীঠস্থানগুলি রয়েছে তার অন্যতম। আজ 13ই ফেব্রুয়ারি 2025 আমরা কলকাতা থেকে নিজস্ব গাড়িতে ড্রাইভ করে চললাম তারকেশ্বর এবং তার আশেপাশের অঞ্চল ঘুরে দেখতে। কলকাতা থেকে সড়ক পথে তারকেশ্বরের দূরত্ব 60 কিলোমিটার মতো। আপনারা ভায়া ডানকুনি অথবা সিঙ্গুর হয়ে আসতে পারেন, দুদিকেই রাস্তার কন্ডিশন খুব ভালো। এছাড়াও হাওড়া থেকে লোকাল ট্রেনে এলে সময় লাগবে 1.5 ঘন্টা। আমরা ডানকুনি থেকে যে রাস্তা আরামবাগের দিকে চলে গেছে সেই রাস্তায় গাড়ি চালিয়ে প্রথমে পৌঁছই চাপাডাঙ্গা মোড় এবং সেখান থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। আর কয়েকদিন পরেই শিবরাত্রি উৎসব এবং সেই উৎসবের জন্য তারকেশ্বর মন্দির কিভাবে প্রস্তুত হচ্ছে সেই সমস্ত কিছুই কিন্তু ঘুরিয়ে দেখাবো আজকে আপনাদের এই ভিডিওতে। তারকেশ্বর স্টেশন থেকে মন্দির পর্যন্ত এলাকা অত্যন্ত জনবসতিপূর্ণ, তাই গাড়ি আনার ক্ষেত্রে সেই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। রাস্তাঘাটও অতটা প্রশস্ত নয়, তবে স্টেশন থেকে মন্দির পর্যন্ত রয়েছে টোটো সার্ভিস। আমরা মন্দিরের পার্কিংয়েই গাড়ি পার্ক করেছিলাম। ছোট গাড়ির জন্য পার্কিং চার্জ লেগেছিল 100 টাকা। আমরা শেষমেশ যখন মন্দিরে পৌঁছাই তখন ঘড়িতে সময় দুপুর 1টা। তো চলুন আর দেরি নয়, শুরু করা যাক আজকের ভিডিও। এসে পৌঁছেছি তারকেশ্বর মন্দিরের সামনে এবং পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মন্দিরের প্রধান যে প্রবেশদ্বার, এবং এছাড়াও আরও একটা প্রবেশদ্বার রয়েছে যেখানে আমরা গাড়ি পার্কিং করেছি, সেখান থেকেও আপনারা এন্ট্রি নিতে পারেন। এটাই হচ্ছে মূল প্রবেশদ্বার এবং এই মন্দিরকে ঘিরে কিন্তু প্রচুর মানে বলা যায় পুণ্যার্থীদের এবং ভক্তদের ঢল নামে শ্রাবণ মাসে, এবং সামনেই রয়েছে শিবরাত্রি। সেই মানে সেই শিবরাত্রিতে কি ধরনের প্রিপারেশন রয়েছে মন্দিরের ভিতরে সবকিছু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। প্রসঙ্গত বলে রাখা দরকার, এই মন্দিরের বয়স কিন্তু প্রায় 300 বছরের কাছাকাছি। 1729 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা বড়মল্ল, এবং তারপর থেকে কিন্তু এই মন্দিরে মানে চিরাচরিত ভাবে কিন্তু শিব ঠাকুরের পুজো হয়ে আসছে, এবং এখানে কিন্তু জল ঢালার জন্য প্রচুর পুণ্যার্থী সারা বছর বিভিন্ন সময় ধরে কিন্তু এই মন্দিরে আসেন। এবং এই মন্দিরের যেটা বলা হয় যে টোটাল যে আমাদের 64টা যে মানে জ্যোতির্লিঙ্গের কথা বলা হয় শিবপুরাণে, সেই 64টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি কিন্তু অন্যতম জ্যোতির্লিঙ্গ। তো সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পীঠস্থান মানে হিন্দু ধর্মীয় মানুষদের জন্য। তো আমরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো যে বর্তমানে যে শিবরাত্রি আসছে সেই শিবরাত্রিতে মন্দিরের প্রিপারেশন কিরকম রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক একবার। প্রচলিত মত অনুযায়ী শিবরাত্রির দিন শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল, তাই বহু পুণ্যার্থী এদিন তারকেশ্বর মন্দিরে আসেন শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য। তাই এই দিন তারকেশ্বর মন্দির খোলা থাকে সারা রাত। কিন্তু প্রশ্ন জাগতেই পারে, যখন সমস্ত দেবদেবতার পুজো দিনের বেলায় সম্পূর্ণ হয় তখন শিব ঠাকুরের পুজো রাত্রে হয় কেন? ভগবান শিব তমগুণ সম্পন্ন, তাই তমময়ী রাত্রি শিব ঠাকুরের পছন্দ। তাই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই চতুর্দশীতেই অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি উৎসব। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা এই তারকেশ্বর মন্দিরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যেটাকে বলা হয় দুধ পুকুর, এবং এই দুধ পুকুরকে নিয়ে কিন্তু রয়েছে প্রচুর জনশ্রুতি। সেগুলো আপনারা কম বেশি প্রত্যেকেই শুনেছেন, এবং যারা এখানে পুজো দিতে আসেন তারা কিন্তু এই দুধ পুকুরে স্নান করে তারপরেই কিন্তু মন্দিরে যান, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন পুজো দেওয়ার জন্য। তবে প্রসঙ্গত আপনাদের বলে রাখা দরকার যে এই তারকেশ্বর মন্দিরের টাইমিং কি রয়েছে। দেখুন, তারকেশ্বর মন্দির শুরু হয় সকালবেলা 6টার সময়, এটা ওপেন হয় এবং চলে হচ্ছে সকাল 9:30 অবধি খোলা থাকে গর্ভগৃহ। তারপরে
তারপরে 1.5 ঘন্টার একটা গ্যাপ দিয়ে 11টার সময় আবার পুনরায় এটা খুলে দেওয়া হয় এবং দুপুর 1:30টার সময় এটা কিন্তু পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। গর্ভগৃহে প্রবেশ আর আপনি দুপুর 1:30টার পরে করতে পারবেন না। এলে এখানে আপনি সন্ধ্যেবেলা অবধি আসতে পারবেন, আপনি মন্দির চত্বরে ঘুরতে পারবেন, বাইরে দিয়ে পুজো দিতে পারবেন, কিন্তু গর্ভগৃহে প্রবেশ দুপুর 1:30টাতে সেবা বন্ধ হয়ে যায়। তো আপনারা যারা একটা প্ল্যান করছেন তাদেরকে কিন্তু ওই সময়টা প্ল্যান করেই এখানে আসতে হবে। তারকেশ্বর মন্দিরে প্রচুর মাঙ্গলিক আচার অনুষ্ঠিত হয়ে থাকে। এদিন মন্দিরের পাশেই দুধপুকুরে বাঙালি বিয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। ঘড়িতে সময় মোটামুটি দুপুর 2টো, আর আমরা এখন বসেছি লাঞ্চ করার জন্য। মন্দির অলরেডি ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে এবং এখানে লাঞ্চ করে আমরা মেনলি বেরিয়ে যাবো হচ্ছে দশঘরার দিকে। এখান থেকে রাত্রি সময় লাগবে ওই হাফ অ্যান আওয়ার মতো। তো লাঞ্চ করে নিচ্ছি। আমি ভেজ থালি নিই, ভেজ থালি নিই খেলাম, কিন্তু টেস্ট নেই। ডাল খেলাম, ডাল আর পাপড়। আমরা যতবার এখানে আসি, ঠিক আছে, আমরা এখানে রুম নিয়ে খিচুড়ি রান্না করে তারপরে হচ্ছে আমরা খেয়ে তারপরে ফ্যামিলি শুদ্ধ আসি। মন্দিরের মূল প্রবেশদ্বারের দুদিকেই রয়েছে অসংখ্য পুজোর সামগ্রীর দোকান এবং তার সাথেই রয়েছে থাকার হোটেল। 8 ঘন্টার জন্য থাকার খরচ পড়ে মোটামুটি 150 টাকা থেকে 400 টাকার মধ্যে। দুধপুকুরের দুপাশেও রয়েছে অজস্র দোকান, যেখানে পুজোর সামগ্রীর পাশাপাশি পাওয়া যায় পাথরের তৈরি নানা রকম জিনিসপত্র, যার মধ্যে পাথরের তৈরি শিবলিঙ্গ অন্যতম। চলুন এবার ফাইনালি দেখে নেওয়া যাক শিবরাত্রির আগে তারকেশ্বর মন্দিরের প্রস্তুতি কতদূর। ছড়িয়ে ছিটিয়ে থাকা সিমেন্ট, বালি এবং পাথর দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কাজকর্ম জোর কদমে চলছে। বাবার মাথায় ঢালা জল যে পথে দুধপুকুরে গিয়ে মেশে সেই নালাটিরও সংস্কার চলছে। মূল মন্দির এবং পাশের কালী মন্দিরের সামনের মেঝেতে পাথর বসানোর কাজ এখনো চলছে। স্থানীয়দের সাথে কথা বলে যা বোঝা গেল তা খুব একটা উৎসাহব্যঞ্জক নয়। শিবরাত্রির আগে এর বেশিরভাগ কাজই হয়তো শেষ হবে না। সংস্কারের কাজ শেষ হোক বা না হোক, এখানে এলে এই কালী মন্দির এবং এই বিষ্ণু মন্দির অবশ্যই দর্শন করবেন। বিষ্ণু মন্দিরের দরজা বন্ধ থাকলেও আপনারা দরজার ফাঁক থেকে ঠাকুরের দর্শন করতে পারবেন। মন্দিরের দর্শন আমরা কমপ্লিট করলাম এবং ফাঁকাই ছিল রাজা, সেরকম খুব একটা ভিড় ছিল না, লোক নেই, একদমই সেরকম লোক নেই। সামনে শিবরাত্রি এবং শিবরাত্রিতে ডেফিনেটলি লোক প্রচুর হবে, প্রচুর জনসমাগম হয় এখানে। তো এখন সেরকমটা লোক নেই। মোটামুটি 8 ঘন্টা মতো আমাদের সময় লাগলো পুরোটা ঘুরে দেখতে, ওভারঅল মানে তাও নয়। আর ইনফ্যাক্ট এখানে আরো দুটো মন্দির রয়েছে, যেটা কালী মন্দির এবং আরেকটি যেটা রয়েছে বিষ্ণুর মন্দির রয়েছে। তো সেই মন্দির দুটো অবশ্য ঘুরে দেখবেন এখানে এলে, এবং সেগুলো কিন্তু আইডেন্টিফাই করে নিতে হয়। আর ভিড়ের মধ্যে থাকলে অনেক সময় আমরা স্কিপ করে যাই, তো সেগুলো এখানে এলে অবশ্যই দেখে নেবেন। বেরোনোর সময় আবার চোখে পড়ল একদল বরযাত্রী সাড়ম্বরে তাদের বিয়ের আচার অনুষ্ঠান সম্পূর্ণ করতে মন্দিরে প্রবেশ করছে। এবার আমরা রওনা দিলাম দশঘরার উদ্দেশ্যে। তারকেশ্বর থেকে দশঘরার ডিস্টেন্স 12 কিলোমিটার। মেমারিগামী যে কোনো বাসে আপনারা এখানে পৌঁছতে পারবেন, সময় লাগবে 8 ঘন্টা। দশঘরায় আমাদের প্রথম গন্তব্য বিশ্বাসদের বাড়ি। 18 শতকের প্রথম দিকে ওড়িশা থেকে শ্রী জগমোহন বিশ্বাস হুগলি জেলার প্রসিদ্ধ টেরাকোটা গ্রাম এই দশঘরাতে এসে উপস্থিত হন। এরপর তারই হাত ধরে এই দশঘরা জমিদার বাড়ি বা বিশ্বাস বাড়ি গড়ে ওঠে।
প্রায় 300 বছরের পুরনো এই বিশ্বাস বাড়ির দুর্গাপুজোর রয়েছে বেশ কিছু ইতিহাস। এখানে মা শাক্ত মতে পূজিত হন, তাই এই বাড়িতে দুর্গাপুজোয় বলির প্রচলন রয়েছে। তবে বলি নিয়ে নানা রকম অদ্ভুত প্রথা এই বিশ্বাস বাড়িতে পালিত হয়। মূল ফাটকের সামনেই রয়েছে একটি দোল মঞ্চ, যেখানে টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। পাশেই রয়েছে একটি রাসমঞ্চ, যেখানে কার্তিক পূর্ণিমায় রাধাকৃষ্ণের পুজো করা হয়। কাছারি বাড়ির পাশে রয়েছে আটচালা শিব মন্দির, যেখানে মন্দিরের গায়ে অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। বাড়ির সামনেই এই গোপীসাগর হ্রদেই প্রতি বছর প্রতিমা নিরঞ্জন করা হয়। যে দুর্গাপুজো সেটা কিন্তু শুধুমাত্র এখানকার নয়, আমাদের কলকাতার দিক থেকেও বহু মানুষ কিন্তু আসেন এখানে দুর্গাপুজোয় অংশগ্রহণ করার জন্য, এবং এর ভিতরেই রয়েছে নাট মন্দির এবং সেখানে পুজো হয়। এবং এই দুর্গাপুজোয় মানে দুর্গা ঠাকুরের বিশেষত্ব হচ্ছে এটাই যে এখানে একচালা ঠাকুরের কিন্তু দুর্গা দশভুজা নয়, তিনি কিন্তু চতুর্ভুজা, এবং সাথে গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক তাদেরও যে মানে ওভারঅল যে পজিশনিংগুলো, সেই পজিশনিংগুলো কিন্তু যেরকম আমরা সচরাচর দেখে থাকি তেমনটা নয়। তো আমার খুব মানে আগ্রহ থাকলো আর কি যে এখানে এই ভবিষ্যতে যদি দুর্গাপুজোর সময় কখনো আসি প্রত্যক্ষ করার এই দুর্গাপুজোর। কিন্তু বর্তমানে তো আজকে আমরা যখন এসেছি দুর্গাপুজো এখনো অনেক মাস বাকি রয়েছে, তবে আমরা পুরো চত্বরটা ঘুরে দেখছি। এবং মানে রাজা মানে কেমন অভিজ্ঞতা এরকম একটা গ্রামের ভিতরে এরকম একটা, হ্যাঁ, কেউ মানে সচরাচর লোকের চোখে পড়বে না। এক্স্যাক্টলি যদি জানা যায় তাহলে সচরাচর মানে চোখে পড়বে। যারা আপনারা ধরুন মানে এই ধরনের জায়গাগুলো পছন্দ করেন, যে জায়গাগুলো হয়তো একটা ঐতিহ্য রয়েছে, তার একটা ইতিহাস রয়েছে, কিন্তু সেভাবে হয়তো খুব একটা পাবলিকলি অ্যাভেলেবল নয়, মানে খুব বেশি ট্যুরিস্টই নয়, তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করব এই জায়গাটা আপনারা আসার জন্য। এর পাশে রয়েছে এখানকার সবথেকে বিখ্যাত যে জিনিসটা, সেটা হচ্ছে এখানকার টেরাকোটা মন্দির। সেটা এই ভিতরে আমাদের খানিকটা যেতে হবে, তো চলুন একবার ভিতরে গিয়ে সেটাও আপনাদেরকে দেখাই। এই মন্দির প্রসঙ্গে বলা দরকার যে প্রতি বছর দুর্গাপূজায় বলিদানের সময় এ বাড়ির আরাধ্য দেবতা শ্রী শ্রী গোপীনাথ জিউ এবং রাধারানীকে শুইয়ে রাখা হয়, এবং তাদের কান তুলো দিয়ে আটকানো হয়, এবং মন্দিরের দরজাও বন্ধ রাখা হয়, যাতে পশু বলির কোনো রকম শব্দ তাদের কানে প্রবেশ না করে। বিশ্বাসদের জমিদার বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ অংশের, যেটা হচ্ছে এই টেরাকোটার মন্দির। এবং এই টেরাকোটার মন্দির কিন্তু সদানন্দ বিশ্বাস বলে এই বাড়ির একজন কৃতি জমিদার তিনি আর কি স্থাপিত করেছিলেন। স্থাপিত হয়েছিল 1729 খ্রিস্টাব্দে, প্রায় 300 বছরের কাছাকাছি এর বয়স। এবং এখানে যে আর্কিটেকচার যেটা দেখতে পাওয়া যায় সেটার সাথে কিন্তু বিষ্ণুপুর ঘরানারও মিল রয়েছে কিন্তু অনেক সাবেক মন্দিরের সাথে। তো অসাধারণ কারুকার্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং প্রসঙ্গত বলে রাখা দরকার যে এই মন্দিরটি কিন্তু দুপুরবেলায় বন্ধ থাকে, এটা আবার বিকেলবেলা 5টা থেকে শুরু হয়, এটা খোলে এবং তারপরে সন্ধ্যা আরতি হয়। তো আপনারা যারা আসছেন দুপুরবেলার টাইমটা যদি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনারা ঠাকুরের দর্শনও করতে পারবেন। পাশেই রয়েছে একটা নাট মন্দির, এবং পুরো যে একচালা যে মন্দিরের দালান সমস্ত কিছু রয়েছে এর ভিতরে। এবং এই বিশ্বাসবাড়ির দুর্গাপুজো কিন্তু অত্যন্ত জনপ্রিয় এই দশঘরা অঞ্চলে। আপনারা এই দশঘরা অঞ্চলে এলে এই বিশ্বাসবাড়ি অবশ্যই দেখবেন, 100% রেকমেন্ডেড। দশঘরা গ্রামের আরো এক বর্ধিষ্ণু জমিদার বাড়ি হলো রায়বাড়ি, তাই এর আশেপাশের বিস্তীর্ণ এলাকা রায়পাড়া নামে পরিচিত। এখন
আমরা এসে উপস্থিত হয়েছি রায়বাড়ির সামনে। দশঘরার বিখ্যাত যে সমস্ত জমিদার বাড়িগুলো রয়েছে অলরেডি আপনাদের একটা দেখালাম, বিশ্বাসদের বাড়ি, এবং তার ঠিক উল্টো পাড়েই মানে রাস্তাটা মেন রাস্তাটা ক্রস করে 5 মিনিট লাগবে আপনাদের এখানে এসে পৌঁছতে, এবং এটাই হচ্ছে সেই রায়বাড়ি। এবং দশঘরার যে সমস্ত আইকনিক যে সিম্বল যেগুলো রয়েছে, যে সমস্ত জায়গাগুলো, তার মধ্যে একটি হচ্ছে এখানকার ক্লক টাওয়ারটা। তো সেই ক্লক টাওয়ারের পাশেই হচ্ছে এই মেন তোরণটা, এবং এই তোরণের ভেতর দিয়ে সোজা 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই কিন্তু পড়বে এদের যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির শেপ সেটাও কিন্তু ভীষণ আলাদা, একদম অন্য ধরনের। যদিও বাড়ির ভিতরে প্রবেশের এই মুহূর্তে কোনো অধিকার নেই, আমরা ওর তলা দিয়ে খানিকটা আর কি ঘুরে আসতে পারবো। এবং পাশে রয়েছে একটা দুর্গা দালান, সেখানে নিয়মিত দুর্গাপুজো হয় এখনও, সেগুলো সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। তো চলুন একবার ভিতরের দিকে যাওয়া যাক। এখন যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি তা হলো রায়বাড়ির দুর্গা দালানের প্রবেশদ্বার। তবে প্রবেশদ্বার দুটি বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করে আপনাদের দেখানো সম্ভব হলো না। সামনেই রয়েছে রাসমঞ্চ, এবং সেটিও কিন্তু অত্যন্ত সুসজ্জিত। 1320 বঙ্গাব্দে জমিদার বিপিন কৃষ্ণ রায় এর সামনেই প্রতিষ্ঠা করেন বার্ডলে বার্ড বাংলো। এই বাড়িটি হুগলি জেলার প্রথম ম্যাজিস্ট্রেট বাংলো। দশঘরা থেকে ফিরে আমরা এবার রওনা দিলাম লোকনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। তারকেশ্বর মন্দির থেকে লোকনাথের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। টোটো রিজার্ভ করে আসা যায়, সময় লাগবে মোটামুটি 15 মিনিট। এছাড়াও হাওড়ার দিক থেকে ট্রেন লাইনে তারকেশ্বরের ঠিক আগের স্টেশনটির নামই লোকনাথ। এই লোকনাথ ধামও মূলত একটি শিব মন্দির। ভক্তদের কাছে এই শিব ঠাকুরটি তারকনাথের দাদা হিসেবে পূজিত হন। তাই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার আগে ভক্তেরা এখানে এসে লোকনাথে প্রথমে জল ঢালেন এবং তারপরেই তারকেশ্বরের দিকে রওনা দেন। তারকেশ্বরের মতো লোকনাথ ধামের শিবলিঙ্গটিও স্বয়ম্ভু শিবলিঙ্গ, অর্থাৎ মাটির উপরে নিজে থেকেই উত্থিত হয়েছে। এখন আমরা রয়েছি লোকনাথ ধামে। এই লোকনাথ ধাম যেখানে কিন্তু আপনারা প্রত্যেকে যারা বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পায়ে হেঁটে আসেন, শেওড়াফুলি ঘাট থেকে জল তোলার পরে এই মেন রাস্তা ধরে এসেই কিন্তু প্রথমে আপনারা কাশী বিশ্বনাথ বা তারপরে হয়তো আপনারা লোকনাথ ধামে কিন্তু জল ঢালার পরে তারপরে আপনারা যান হচ্ছে তারকেশ্বরে জল ঢালার জন্য। তো এই মাঝের এই রাস্তাটা আজকে কিন্তু আমরা একটু অন্যভাবে ঘুরে দেখছি। আমরা তারকেশ্বর মন্দিরে প্রথমে গেছিলাম এবং সেখান থেকে আমরা চলে যাই দশঘরা। দশঘরা থেকে আবার ঘুরে আমরা যখন এই রাস্তা দিয়ে ফিরছি, আমরা পথেই দেখে নিলাম এই লোকনাথ ধাম, এবং আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির। তো সেইটা দেখে আমরা সিঙ্গুর হয়ে আজকে কলকাতা ফিরবো। এবং যারা ভিডিওটা শুরু থেকে দেখেছেন তারা জানেন আমাদের জার্নি কিন্তু শুরু হয়েছিল আরামবাগ হয়ে, মানে ডানকুনি হয়ে আরামবাগ হয়ে কিন্তু আমরা চাপাডাঙ্গার মোড় থেকে এসেছিলাম এই তারকেশ্বরে। কাশী বিশ্বনাথ সেবা সমিতির এই আশ্রমটি স্থানীয় মানুষদের কাছে পরিচিত মালিয়া পার্ক নামে। তারকেশ্বর মন্দির থেকে এর দূরত্ব 15 কিলোমিটার। নিকটতম রেল স্টেশনটির নাম মালিয়া হল্ট। সো দিনের শেষে আমরা এসে পৌঁছলাম কাশী বিশ্বনাথ সেবাশ্রমের যে আশ্রমটা রয়েছে সেই আশ্রমে, এবং এটা কিন্তু বৈদ্যবাটি তারকেশ্বর রোডের উপরে যারা পায়ে হেঁটে তারকেশ্বর আসেন তাদের জন্য কিন্তু খুব পরিচিত একটা জায়গা। এবং এখানেই কিন্তু সাধারণত সবাই এসে রেস্ট নেন, এবং এখান থেকেই কিন্তু ফাইনালি তারকেশ্বরে যে জল ঢালার যে প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু শুরু হয়। তো সেই আশ্রমটা পুরোটা ঘুরে দেখাচ্ছি। এটা বিকেল 5টা অবধি খোলা থাকে এবং বুধবার দিন বন্ধ থাকে। এই পুরো আশ্রম চত্বরের মধ্যে রয়েছে কিন্তু থাকার মতো জায়গা, এবং সাথে রয়েছে কয়েকটা পার্ক, যেখানে স্পেশালি এই যে বড় একটা হনুমানজির মূর্তি, এটা একটা পার্ক রয়েছে। আরো কয়েকটা পার্ক কিন্তু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো বেসিক্যালি ফ্যামিলি আউটিং এর জন্য, এসে ঘোরার জন্য, একটা টাইম পাস করার জন্য বেশ সুন্দর একটা জায়গা। এবং যেটা রুম যেটা বললো আর কি, যে অকেশনও এখানে হয়, ঠিক আছে, সেটাও ভাড়া নেওয়া যেতে পারে এখান থেকে, প্লাস রুমও রয়েছে, রুমও অ্যাভেলেবেল রয়েছে। 600 টাকা থেকে শুরু হয় রুম আর কি। এই কাশী বিশ্বনাথ আশ্রমে রয়েছে একটি কালী মন্দির এবং তার পাশেই রয়েছে একটি শিব মন্দির। বহু ভক্তেরা শ্রাবণ মাসে এখানেও জল ঢালেন। পার্কের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলি মূর্তির মধ্যে শিব ঠাকুরের এই রুদ্র মূর্তিটি অসম্ভব সুন্দর। পার্কের মধ্যেই ধরা পড়ে শ্রাবণ মাসের সেই চেনা ছবি, বাঁক কাঁধে সপরিবারে তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার দৃশ্য। পুরো শ্রাবণ মাস জুড়েই লক্ষাধিক ভক্ত এখানে এসেই কিন্তু বিশ্রাম গ্রহণ করেন তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার আগে। পার্কের একদম শেষ প্রান্তে রয়েছে এই বিরাট বড় বজরংবলীর মূর্তি এবং তার পাশাপাশি ছোটদের খেলার পার্ক।
এই পুরো জায়গাটা আমরা ঘুরে দেখলাম এবং আজকের এন্টায়ার যে মানে আমাদের জার্নিটা স্টার্টিং ফ্রম তারকেশ্বর টেম্পল টু আমাদের যে পরবর্তী যে জায়গাগুলো আপনাদের দেখালাম, যে জমিদার বাড়িগুলো দেখালাম এবং সর্বশেষে লোকনাথ এবং তারপরে এই কাশী বিশ্বনাথ সেবাশ্রম, কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা কমেন্টে এসে জানাতে পারেন। আর যদি এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।